আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। কাজের সময় কাজী, কাজ ফুরলে পাজি। আসিম মুনিরের সঙ্গে মানে পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির, তার সঙ্গে ট্রাম্প সাহেবের ভাব ভালোবাসার বহর দেখে মনে হচ্ছিল আমেরিকা পাকিস্তান যেন জনম জনম কা সাথী। অনেকটা একই অবস্থা বাংলাদেশের ইউনূস মিয়ার সঙ্গে। ক্ষমতায় বসার আগে ইউনূসের ওপর ট্রাম্প সাহেবের সে কি রাগ। ইউনূস ছিলেন তার কাছে অসহ্য। ক্ষমতায় বসার পর ভোল বদল, কি ভাব। ট্যারিফ কমাতে ওই 37 থেকে 20-তে নামাতে সেটা গোপন চুক্তি হলো। সেই চুক্তিতে আমেরিকার কাছে মোটামুটি দেশ বিক্রি করে দিলেন ইউনূস সাহেব। আর স্বার্থ গুছিয়ে নেয়ার সেই খেলায় কুকুরকে এক টুকরো মাংস ছুঁড়ে দিলে সে যেমন লাফিয়ে মাংসের টুকরোটা মুখে নিয়ে মনিবের পায়ের কাছে এসে লেজ নাড়তে থাকে আনন্দে, বাংলাদেশের সরকারও তেমনটাই করেছে। ছোট্ট এক টুকরো ছুঁড়ে দেয়া মাংস, আর সেটা পেয়ে বাংলাদেশের বর্তমান সরকারের নেতারা লাফিয়েছেন আনন্দে। আমেরিকার সঙ্গে বাংলাদেশের সম্পর্কের সাম্প্রতিক উন্নয়ন নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আমেরিকার ভালোবাসায় গদগদ হয়ে গিয়েছিলেন। সে আনন্দ চেপে না রেখে বলেছেন বারংবার প্রকাশ্যে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে এবং সংবাদ মাধ্যমে বহুবার জানিয়েছেন যে আমেরিকার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক একটা নতুন উচ্চতায় পৌঁছেছে। বিশেষ করে ছাত্র জনতার অভ্যুত্থানের পর মার্কিন প্রশাসন বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় বড় ধরনের সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে। সেই প্রতিশ্রুতির এই নমুনাটার কথায় পরে আসছে। অবশ্য থাম্বনেলে বলেছে, আপনারা হয়তো অনেকেই ধরতে পেরেছেন। এবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাহেবের কথা শুনুন। তৌহিদ হোসেন গত কয়েক মাসে একাধিকবার স্পষ্ট করেছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আগের তুলনায় অনেক অনেক বেশি সহজ এবং সহযোগিতার। বাংলাদেশের পাশে আমেরিকা পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে। তিনি জানিয়েছেন মার্কিন প্রশাসন বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধার, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং গণতন্ত্র পুনর্গঠনে সরাসরি কাজ করবে। ঢাকার মার্কিন দূতাবাসের কর্তারা গত কয়েক মাস ধরে যমুনায় ক্যান্টনমেন্টে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বাড়িতে, অফিসে এতবার গিয়েছেন, এত নির্দেশ দিয়েছেন, এত সন্ত্রাসবাদীদের জেল থেকে মুক্ত করেছেন যে সরকারের গাড়ির ড্রাইভার শুধু নয়, গাড়ির মালিক যে আমেরিকা সেটা বোঝা যাচ্ছে। তৌহিদ হোসেন বলেছেন ডেমোক্রেসি, হিউম্যান রাইটস এবং গভর্নেন্সের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরো গভীর হয়েছে। তো এই সেই সহযোগিতার নমুনা বলছে, আসছি সেই প্রসঙ্গে। তার আগে বলে নিই খলিলুর রহমানের কথা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। তিনি আবার প্রধান উপদেষ্টার পররাষ্ট্র বিষয়ক বিশেষ দূতও বটেন, আবার ওই রোহিঙ্গাদের ব্যাপারে তিনি হাই রিপ্রেজেন্টেটিভ। তো খলিলুর রহমান সম্পর্কের, আমেরিকা বাংলাদেশ সম্পর্কের এই ইতিবাচক পরিবর্তনের কথা বলেছেন উচ্চ কণ্ঠে। তার মতে মার্কিন উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সাম্প্রতিক ঢাকা সফর এবং বাংলাদেশের প্রতিনিধিদের ওয়াশিংটন সফরের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে আর আস্থার সংকট বলে কিছু নেই। এখন বিশ্বাস আর ভালোবাসার যে সুবাতাস, সেই সুবাতাস বইছে দু দেশের সম্পর্কে, যেটা আগে কোনো দিন ছিল না। কিন্তু এরা সবাই ভুলে গেছেন বড়র পিরিতি বালির বাঁধ, ক্ষণে হাতে দড়ি ক্ষণিক চাঁদ। চাঁদ পেতে না পেতেই দড়ি বাঁধার প্রক্রিয়া ভালোভাবেই শুরু করে দিল আমেরিকা।
আমেরিকার সবচেয়ে বড় মিত্র বলে যাকে ধরা হচ্ছিল, সেই পাকিস্তানের সঙ্গে নতুন প্রেমে হাবুডুবু খাওয়া বাংলাদেশের হাতেও দড়ি পড়ল। গোলাম বানাবার খেলা গুছিয়ে নেয়ার পর, মানে বাংলাদেশের কাছ থেকে যেসব জিনিসগুলো নেয়ার সেগুলো নেয়ার পর এবার লাথি কষাবার পালা। পাকিস্তান বাংলাদেশ দুই ভাইয়ের পশ্চাৎ দেশে কোষে দুই লাথি লাগিয়েছে আমেরিকা। ভিসা বন্ধের মার্কিনী সিদ্ধান্তকে যদি লাথি মারা বলা হয়, বেশি বলা হবে কি? কেন বেশি বলা হবে না, সেই আলোচনায় আসছে। বাংলাদেশ সমেত ৭৫টা দেশের নাগরিকদের ভিসা বন্ধ করেছে আমেরিকা। এই তালিকায় পাকিস্তান সমেত মার্কিন ব্লকের অন্তর্ভুক্ত বেশ কিছু মুসলিম দেশকে রাখা হয়েছে। অথচ ভারতের ক্ষেত্রে বিধিনিষেধ দেয়নি আমেরিকা, শ্রীলঙ্কার ক্ষেত্রে দেয়নি। কেন এমনটা হলো? একটু ভাঙতে হয়। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ সমেত বিশ্বের ৭৫টা দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা মানে স্থায়ীভাবে বসবাসের ভিসা দেওয়ার প্রক্রিয়া স্থগিত করার ঘোষণা দিয়েছে। এটা ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির একটা বড় অংশ। এই সিদ্ধান্তের মূল কারণ কি? মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মতে এই ৭৫টা দেশের নাগরিকরা যুক্তরাষ্ট্রে গিয়ে আর ফেরার নাম করেন না বেশিরভাগ। তারা সেখানে থেকে যান, সে দেশের জনকল্যাণমূলক যেসব তহবিল থাকে, ওয়েলফেয়ার, পাবলিক বেনিফিটস, তার ওপর নির্ভর করে বসে থাকেন। একে বলা হচ্ছে পাবলিক চার্জ নীতি। অর্থাৎ যুক্তরাষ্ট্র চায় না এমন কেউ অভিবাসী হয়ে আসুক যারা ভবিষ্যতে সে দেশের ট্যাক্সের টাকার উপর বোঝা হয়ে দাঁড়াবে। এই যে নতুন নীতি, এটা কার্যকর হতে চলেছে আজ থেকে ১ সপ্তাহ নেই, তার মধ্যেই এটা কার্যকর হতে চলেছে ২১শে জানুয়ারি ২০২৬ থেকে। এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের কি কি সংকট হতে পারে একটু দেখা যাক। বড় ধরনের সংকট কিনা। প্রথমত, পরিবার পুনর্মিলন বন্ধ। যারা ডিভি লটারি, বর্তমানে যদিও বাংলাদেশের জন্য এটা নেই, বা ফ্যামিলি কোটায় বাবা মা ভাই বোন বা স্বামী স্ত্রীর মাধ্যমে গ্রিন কার্ডের অপেক্ষায় ছিলেন, তাদের সংখ্যা কিন্তু লক্ষাধিক। তাদের প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য আটকে গেল। এক কথায় আমেরিকায় গিয়ে বসবাসের স্বপ্ন বাংলাদেশের মানুষের জন্য থাকলো না। একই পরিস্থিতি পাকিস্তানের ক্ষেত্রেও। শুধু বাংলাদেশ বা পাকিস্তান কেন, এই নিষেধাজ্ঞা বিশ্বের মুসলিম দেশগুলোর জন্য বিশেষ করে করা। ৭৫টা দেশের তালিকায় নজর রাখলে দেখা যাবে নিষিদ্ধ তালিকার প্রায় ৩/৪ দেশ মুসলিম দেশ। তাদের মধ্যে তেলের টাকার মালিক মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশও আছে। কিন্তু সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে কে? বাংলাদেশ। এমনকি পাকিস্তানের চেয়েও তাদের ক্ষতি বেশি। এটা এই জন্য যে দেশের জনসংখ্যা ও ভিসা নিয়ে আমেরিকায় গিয়ে আর ফিরে না আসার সংখ্যায় বাংলাদেশ ওই ৭৫ দেশের তালিকার ওপরের দিকে, একেবারে ওপরেও বলা যায়। ফলে ক্ষতিটা বাংলাদেশের বেশি। অন্যান্য প্রভাব কি হতে পারে? দেখুন, কর্মসংস্থান ও রেমিট্যান্সের উপর বড় প্রভাব পড়বে। দীর্ঘমেয়াদী কর্মসংস্থান বা ইমিগ্রেশন ভিসা বন্ধ হওয়ায় নতুন করে লোক পাঠানোর সুযোগ চলে যাবে, যা ভবিষ্যতে রেমিট্যান্সে প্রভাব ফেলতে পারে। মনে রাখবেন, সব আরব দেশ থেকে মিলে যত ডলার বাংলাদেশে রেমিট্যান্স হিসেবে আসে, একা আমেরিকা থেকে আসে তার চেয়ে বেশি। ছাত্র পর্যটন ভিসা, তারপরেও আবার দেখুন এই আরব মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশও আবার বাংলাদেশিদের এখন কাজে নিচ্ছে না। এরপরে আসুন ছাত্র পর্যটন ভিসা। মনে রাখবেন, এটি মূলত ইমিগ্র্যান্ট ভিসার উপরে নিষেধাজ্ঞা। তবে ভিজিটার ভিসা বা B1 বা B2 বা স্টুডেন্ট ভিসার ক্ষেত্রেও স্ক্রিনিং এবং কড়াকড়ি অনেক বেড়ে যাবে। এমনকি বাংলাদেশে যারা বেড়াতে যাবে তাদের জন্য $15,000 দিয়ে বন্ড কিনে জমা রাখতে হবে।
$15,000 মানে প্রায় 19 লক্ষ বাংলাদেশি টাকা। এই টাকাটা যাওয়ার আগে জমা করতে হবে, ইমিগ্রেশন ভিসা পাওয়ার মানে ভিসা পাওয়ার আগে জমা করতে হবে, বেড়াতে যাওয়ার ভিসা জমা করতে হবে, এবং নির্দিষ্ট সময়ের আগে ফিরে না এলে এই টাকা বাজেয়াপ্ত, এবং বাজেয়াপ্ত শুধু না, ঘাড় ধরে আবার আমেরিকার থেকে ফেরত পাঠিয়ে দেওয়া হবে। এবার একটু অন্যরকম প্রভাবের কথা বলা যাক। ডক্টর ইউনূস ও তার উপদেষ্টা পরিষদের উপর কি প্রভাব ফেলতে পারে আমেরিকার এই সিদ্ধান্ত? গত 18-19 মাস ধরে যে মবক্রেসি চলেছে দেশে, যে অত্যাচার, অনাচার, খুন জখমের হাজার হাজার ঘটনা ঘটে চলেছে দেশে, যেভাবে পাহাড় প্রমাণ আর্থিক দুর্নীতি হয়েছে, এই সরকারের বিদায় হলে তার জন্যে বিচারের মুখোমুখি দাঁড়াতেই হবে অপরাধীদের। এই অপরাধীর তালিকার ওপরে আবার জলজল করছেন স্বয়ং প্রধান উপদেষ্টা, তার নিচে অন্য উপদেষ্টাদের লম্বা তালিকা। ইন্ডেমনিটি নিয়ে রেখেছিলেন যাতে বিচারের মুখোমুখি না হতে হয়, কিন্তু সেই ইন্ডেমনিটি যে কাজ দেবে না সেটা সবাই জানে, কারণ এর আগেও ইন্ডেমনিটি দেওয়ার পরে অন্য জমানায় সেই ইন্ডেমনিটি গ্রাহ্য হয়নি। তাই উপদেষ্টারা, অপরাধীরা সেফ এক্সিট নিয়ে অন্য দেশে পালাবার জন্যে মরিয়া সবাই। এটা আমার কথা নয়, আমি যে খাটিয়ে বানিয়ে বলছি তা নয়, বলেছেন একদা উপদেষ্টা ও বর্তমানে এনসিপি দলের নেতা নাহিদ ইসলাম স্বয়ং। আপনারা হয়তো ভুলে যাননি, গত অক্টোবরে তিনি বলেছেন, অক্টোবরের গোড়ার দিকে সম্ভবত 4-5 তারিখ নাগাদ তিনি বলেছেন সেফ এক্সিট নিয়ে দেশ ছাড়ার জন্য তৈরি আছেন বহু উপদেষ্টা। তাদের তালিকাও তার কাছে আছে এবং যথাসময়ে সেই তালিকা প্রকাশ করে দেবেন বলে তিনি হুমকিও দিয়েছিলেন। যদিও প্রধান উপদেষ্টা তাকে বুঝিয়ে সুঝিয়ে শান্ত করার পর তালিকা আজ পর্যন্ত প্রকাশ করেননি তিনি। প্রধান উপদেষ্টা বুঝিয়ে তাকে বলেছিলেন ভয় তো আওয়ামী লীগকে, তা আওয়ামী লীগ যদি ভোটেই না আসতে পারে, ভোটে না থাকতে পারে, তাহলে তারা ফিরবেটা কি করে? সুতরাং ভয় নেই, আর বিএনপির তারেক জিয়াকে ম্যানেজ করতে অসুবিধা হবে না, তিনি বলে টলে রেখেছেন। কিন্তু এই সিনারিও, এই দৃশ্যপট আবার দ্রুত পাল্টাচ্ছে। ভারত চাপ দিচ্ছিল অনেকদিন ধরেই আওয়ামী লীগকে ভোটে রাখতে হবে, ইনক্লুসিভ ইলেকশন, কিন্তু আমেরিকা ধরি মাছ না ছুঁই পানি করছিল, মানে মনে এক আর মুখে আর এক। ইনক্লুসিভ ইলেকশনটা অনেক সময় পিছলে যাচ্ছিল মুখ থেকে, ওটা বেরোচ্ছিল না, ফ্রি অ্যান্ড ফেয়ার বলে থেমে যাচ্ছিল। কিন্তু অতি সম্প্রতি দ্বিধা দূর করে আওয়ামী লীগকে নিয়ে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছে আমেরিকা। ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেন সেন ইউনূসের সঙ্গে দেখা করে পরিষ্কার জানিয়ে দিয়েছেন একথা। আবার দিল্লিতেও একই কথা বলেছেন সার্জিও গোর। 12 তারিখের ভোট পিছিয়ে যাওয়ার কথা এখন জোরে সোরে আলোচনায় আসছে, এবং আসছে নির্বাচনে আওয়ামী লীগের অন্তর্ভুক্তির সম্ভাবনা, সেই আলোচনাও খুব জোরে সোরে চলছে। যদি সত্যিই হয় সেটা, তবে পাগলের মতো সেফ এক্সিট খুঁজতেই হবে ইউনূস এবং তার চেলারা এইবার সেফ এক্সিট খুঁজবেন। প্রশ্ন, কোথায় যাবেন তারা? ইউরোপের বেশিরভাগ দেশ মুসলিমদের তাদের দেশে আশ্রয় দেওয়ার বিষয়ে আজকাল খুব কড়াকড়ি করছে, আপনারা জানেন। যেভাবে মুসলিম অভিবাসীরা এসব দেশে আশ্রয় নিয়ে মৌলবাদী কাজকর্ম করছে, শরিয়া কানুন চালু করবার চেষ্টা করছে, যেভাবে ধর্মীয় হিংসা তৈরি করছে, তাতে ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালিতে ঠাঁই মিলবে না। বড় আশ্রয়ের জায়গা ছিল আমেরিকা, সেই বন্ধু আমেরিকাও দরজা বন্ধ করল। অতএব বড় বিপদ সামনে। এই বিপদ যত না বাংলাদেশ আর পাকিস্তানের নাগরিকদের জন্য, যতটা না তাদের জন্য, বাংলাদেশ আর পাকিস্তানের জন্য, ততটা আর কোনো দেশের জন্য নয়। কারণ আমেরিকায় বাংলাদেশের নাগরিক বৈধভাবে আছেন প্রায় 15 লক্ষ, আর অবৈধভাবে 2 লক্ষ।
গ্রিন কার্ডের জন্য আবেদন পেন্ডিং আছে লক্ষাধিক, এদের আমেরিকা যাওয়া আটকে গেল। এবং যারা বৈধভাবে অবৈধভাবে যারা রয়েছেন তাদেরকেও কিন্তু প্রতিদিন কয়েকজন করে কিন্তু ফেরত চলে আসছে, বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে। এই সমস্যা আরো বাড়বে, ভয়ঙ্কর ভাবে বাড়বে। এখনকার মতো এখানেই রাখছি, ধন্যবাদ। 2026 সালে টি-20 বিশ্বকাপ শুরু হতে এক মাসেরও কম সময় বাকি। শুরু হবে ফেব্রুয়ারির 7 তারিখ থেকে। এই টুর্নামেন্টের সহ আয়োজক হল ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সম্প্রতি ওই মুস্তাফিজুর কাণ্ডের পর নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে তাদের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কা বা অন্য কোথাও নেয়ার অনুরোধ করেছিল, কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল অত্যন্ত কড়াভাবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং সাফ জানিয়ে দিয়েছে খেলতে হলে ভারতেই খেলতে হবে। আইসিসির এই অনমনীয় এবং কঠোর অবস্থানের পেছনে প্রধান কারণগুলো কি? এক হচ্ছে বাংলাদেশ সরকার, তারা দাবি করেছিল, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তারা বলেছিল ভারতে তাদের খেলোয়াড়দের নিরাপত্তার সমস্যা দেখা দেবে। সেই নিরাপত্তা বিষয়ে আশ্বাস দিয়েছে আইসিসি এবং ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। এ ব্যাপারে আইসিসি এবং ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড মনে করে যে ভারতের নিরাপত্তা ব্যবস্থা আন্তর্জাতিক মানের এবং সেখানে ক্রিকেটারদের জন্য সর্বোচ্চ, যাকে বলে হেড অফ স্টেট লেভেল নিরাপত্তার প্রতিশ্রুতি দেয়া হয়েছে এবং সেই মতো ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। তাছাড়া টুর্নামেন্ট শুরুর মাত্র 1 মাস আগে ভেন্যু পরিবর্তন করা একটা লজিস্টিক নাইটমেয়ার বা বিশাল প্রশাসনিক বিশৃঙ্খলা তৈরি করবে। টিকিট বিক্রি হয়ে যাওয়া, হোটেল বুকিং এবং অন্যান্য দেশের বিমান চলাচলের সূচি আগে থেকেই নির্ধারিত থাকায় আইসিসি শেষ মুহূর্তে কোনো পরিবর্তন করতে রাজি হয়নি। দ্বিতীয়ত, এটা তো হচ্ছে একটা লজিস্টিক ব্যাপার, সেই ব্যাপার এবং নিরাপত্তার ব্যাপার। দ্বিতীয় হচ্ছে বাণিজ্যিক ও সম্প্রচারকারী প্রতিষ্ঠানগুলোর চাপে আইসিসি টুর্নামেন্টগুলোর সবচেয়ে বড় তাদের একটা চাপ আছে, এই যেসব বাণিজ্যিক এবং টিভিগুলো যারা এই সমস্ত টেলিকাস্ট করে তাদের চাপ। আইসিসি টুর্নামেন্টগুলোর সবচেয়ে বড় আয়ের উৎস হলো ভারত। সম্প্রচারকারী সংস্থাগুলো যেমন স্টার স্পোর্টস, ডিজনি, এরা বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে সত্ত্ব কেনে। ভারতের মাঠে বাংলাদেশের ম্যাচগুলো, বিশেষ করে কলকাতার ইডেন গার্ডেন্সে নির্ধারিত ম্যাচগুলো থেকে বড় অঙ্কের রাজস্ব আসার সম্ভাবনা রয়েছে। ভেন্যু সরিয়ে নিলে এই বাণিজ্যিক চুক্তির শর্ত ভঙ্গ হতে পারে। তৃতীয়ত হচ্ছে যে মেম্বার্স পার্টিসিপেশন এগ্রিমেন্ট, অর্থাৎ যেসব দল, যেসব দেশ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তারা, অর্থাৎ আইসিসির প্রতিটি সদস্য দেশ একটা চুক্তিতে স্বাক্ষর করে। এই চুক্তি অনুযায়ী যেখানে আইসিসি নির্ধারিত টুর্নামেন্টের ভেন্যুতে খেলা দেয়া হবে সেখানে খেলতে তারা বাধ্য থাকে। রাজনৈতিক বা অন্য কোনো কারণ দেখিয়ে খেলতে অস্বীকার করা চুক্তির লঙ্ঘন হিসেবে গণ্য হবে। এই চুক্তির কারণেই আইসিসি সরাসরি পয়েন্ট কাটার হুমকি দিতে পারে। সেই হুমকিটা যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে লিখিতভাবে দেয়নি, সেটা ভবিষ্যতে সেটা করতেই পারে। আর যে বিষয় নিয়ে বিতর্কটা,
এই বিতর্ক জন্ম যে বিষয়টি নিয়ে, অর্থাৎ মুস্তাফিজুর রহমানের আইপিএল খেলনা থেকে বেরিয়ে তাকে বহিষ্কার করা নিয়ে যে বিতর্ক, সেই বিতর্কের ব্যাপারে আইসিসির বক্তব্য হচ্ছে এটা একটা দেশের ফ্র্যাঞ্চাইজির ব্যাপার, ব্যক্তিগত একজন খেলোয়াড়ের ব্যাপার, এর সাথে অন্য কোনো সম্পর্ককে জুড়ে নেওয়া যায় না। 2026 আইপিএলে আপনারা জানেন সেই নিলামে কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজকে কিনলেও, বাংলাদেশের মুস্তাফিজুর রহমান ফাস্ট বোলার, তাকে কিনলেও পরে বিসিসিআই নির্দেশে তাকে ছেড়ে দিতে বাধ্য হয় কেকেআর ফ্র্যাঞ্চাইজি। এর প্রতিবাদে এবং নিরাপত্তার অজুহাত দেখিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতের দল না পাঠানোর ইঙ্গিত দেয়, কিন্তু আইসিসির কাছে এই কারণটি, অর্থাৎ ব্যক্তিগত একজন প্লেয়ারকে একটা দেশ নয় একটা ফ্র্যাঞ্চাইজি তাকে বাদ দিয়েছে, এই কারণ দেখিয়ে এটা কোনো যথেষ্ট যৌক্তিক কারণ নয়। তাহলে না খেললে কি কি শাস্তি হতে পারে? বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী আইসিসি বিসিবিকে সম্ভাব্য শাস্তির বিষয়ে সতর্ক করেছে, যদিও স্পষ্টভাবে এটা সতর্ক করেছে, কিন্তু বলেনি, তাকে আরো পরিষ্কারভাবে সেখানটা ভয় দেখানো হয়নি। বাংলাদেশ তার আইসিসি বলেছে বাংলাদেশ যদি ভারতে গিয়ে নির্ধারিত ম্যাচগুলো না খেলে তবে বিপক্ষ দল, এখানে ভারত, সরাসরি ওয়াকওভার পেয়ে পুরো পয়েন্ট পাবে। এর ফলে বাংলাদেশ টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকেই ছিটকে যাবে। শুধু এখানেই নয়, আর্থিক জরিমানা হতে পারে। আইসিসি বলে দিয়েছে এইভাবে যদি অনুপস্থিত থাকে, না খেলতে আসে, তাহলে কি কি শাস্তি নেওয়া হতে পারে সেগুলো মনে করিয়ে দিয়েছে কেবল। তার প্রথমটা তো বললাম যে পুরো পয়েন্ট তাদেরকে ওয়াকওভার দিতে হবে। দ্বিতীয় কথা, আর্থিক জরিমানা। আইসিসির লভ্যাংশ থেকে বিসিবি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে টাকা পাবে লভ্যাংশের, তার একটা বড় অংশ কেটে নেওয়া হবে শাস্তিমূলক জরিমানা হিসেবে। আর নিষেধাজ্ঞাও আসতে পারে, এখানেই শেষ নয়। চরম পরিস্থিতিতে ভবিষ্যতে টুর্নামেন্টে আয়োজন করা, বাংলাদেশে পরে এইরকম টুর্নামেন্ট, আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করা বা অংশগ্রহণ করাও পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপরে কড়াকড়ি আসতে পারে। যদিও ভারতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম এই আলটিমেটাম বা কড়া হুঁশিয়ারির কথা জানাচ্ছে, তবে বিসিবি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনো দাবি করছে যে তারা নাকি আইসিসির কাছ থেকে কোনো লিখিত উত্তর পায়নি। তবে আলোচনা নাকি চলছে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা বলছে যে আইসিসি নাকি তাদের দাবিগুলো ভালোভাবে বিচার বিবেচনা করবে, তাদের দাবিগুলো। কিন্তু আসল খবরটা হচ্ছে একেবারেই উল্টো। আইসিসি তাদের ম্যাচ সরানোর আবেদন পুরোপুরি নাকচ করে দিয়েছেন। এখন ওই আসিফ নজরুল সাহেব, যিনি বিরাট ভাষণ টাষণ দিয়েছিলেন মুস্তাফিজুরকে বার করে দেওয়ার পর, এবং আর একজন কি ওদের সংস্কৃতি মন্ত্রী কি যেন আছে, তারা যে বড় বড় কথা বলেছিলেন যে তারা এই করবেন সেই করবেন, ভবিষ্যতে কোনোদিন ফুটবল পর্যন্ত খেলবেন না ভারতের সঙ্গে, ভারতের মাঠে, সেসব ফাঁকা বুলি এইবার কি চুপ হবে? এইটাই হচ্ছে আসল কথা। এখনো মানুষকে ভুল না বুঝিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্বীকার করে নিক যে এই ব্যাপারে, মুস্তাফিজুরের ব্যাপারে এত বড় প্রতিক্রিয়া দিয়ে তারা ভুল করেছে এবং আন্তর্জাতিকভাবে তাদের নাক কাটা গেছে। হ্যাঁ, একটা কথা অবশ্য তারা বলতেই পারে যে আইসিসির চেয়ারম্যান এখন ভারতের লোক, সুতরাং তারা বলতেই পারে
যে এটা ভারত ওখানে গিয়ে এই কাজটি করেছে ভারতের লোক বলে। আসলে তা নয়। যদি জ্ঞান কাণ্ডজ্ঞান থাকে ওই বাংলাদেশের নেতা মন্ত্রীদের, তারা জানেন যে ওখানে আইসিসির সভাপতি কোনো ডিসিশন এককভাবে নিতে পারেন না। আইসিসির বোর্ড থাকে এবং সেই বোর্ডে ভারত ছাড়া সমস্ত দেশের প্রতিনিধিরা রয়েছে, ক্রিকেট খেলোয়াড় যেসব দেশগুলো আছে, এবং সেখানে আলোচনার মাধ্যমে, এটা তো বাংলাদেশের ইউনূস সরকার নয় যে যা খুশি তাই মাথায় এলো আর সেই জিনিসটা করে গেলাম, তা নয়। সুতরাং সেখানে সবার ক্রিকেট বোর্ডে, এবং আমাদের কাছে এই খবরও আছে যে ক্রিকেট বোর্ডে সর্বসম্মত আলোচনার মাধ্যমে সর্বসম্মতিতে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এবার বাংলাদেশের ওই রেটরিক, বাংলাদেশের নেতাদের ভারতে খেলবো না, এটা বন্ধ হোক। যদি ভারতে খেলতে না আসে, বাংলাদেশে ক্রিকেট খেলাই বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, আপাতত এই পর্যন্ত। ধন্যবাদ।